বাস স্টেশনের ফুটপাতে নিস্তেজ হয়ে বসেছিলাম আমি। কতক্ষণ ধরে এইভাবে বসে আছি খেয়াল নেই। অচমকা হোশ ফিরল এক ভিখারিনীর ডাকে। ভেবেছিলাম টাকা পয়সা চাইতে এসেছে। আগ্রহ দেখালাম না, বরং বিরক্ত হলাম। এই শহরে সব কিছুতে এখন আমার বিরক্ত, এমনকি নিজের প্রতিও। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, আমি ভিক্ষা চাইতে আসিনি মা, এই পুরো স্টেশনটাই আমার বাড়ি, রাস্তার ওই পাশটাতে থাকি আমি। কিন্তু তুমি কি? এই শহরে তো তোমাকে আগে দেখিনি। সেই দুপুর থেকে তোমাকে এখানে বসে থাকতে দেখেছি। এখন তো সন্ধ্যা হয়ে এলো, অথচ তোমার মধ্যে কোনো যাওয়ার তাড়া নেই। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হকচকিয়ে উঠলাম আমি। চারপাশে তাকালাম। গোধূলির লাল আভা শহরটাকে ইতিমধ্যে ঢেকে ফেলেছে। একটু পরে সন্ধ্যার অন্ধকার সব মিলিয়ে যাবে। হতবুদ্ধি হয়ে সেদিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মাহিমদের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার পর এলোমেলো পায়ে হাঁটতে শুরু করেছিলাম। আমার যেন কোনো হুঁশ ছিল না, শুধু রাস্তার পথ ধরে হেঁটেছি। স্বামীর প্রতারণা আমার আস্ত আমিটাকে ভেতর থেকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। আমি যেন আজ নির্বোধ হয়ে গিয়েছি। এই অজানা শহরে আমি নতুন, পথঘাট কিছু চিনি না। সন্ধ্যা নামছে। কোথায় যাব আমি? কি করব? কেন বসে আছি এখানে? আমার ভাবনার মধ্যে বৃদ্ধা আবারও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ? কি হয়েছে তোমার? এমন বিষণ্ণ কেন লাগছে তোমাকে? আমি তাকালাম তার দিকে। আট পরে শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে আমার সামনে। বয়সের ভারে কুকচে গিয়েছে চামড়া। অভাবের কষ্টে স্নান সৌন্দর্যের মাঝেও তার মুখে এক ধরনের অদ্ভুত মায়া। কেন যেন এই মুহূর্তে এই মানুষটিকে নিজের আপন মনে হলো। রাস্তার ভিখারিদের সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায় না, কিন্তু এই বৃদ্ধা স্পষ্ট কথা বলছেন। কিছুক্ষণ চুপ থেকে আমি অবশ্যই জিজ্ঞেস করলাম, খালা কয়টা বাজে? বৃদ্ধা পান খাওয়ার মুখে মৃদু হাসলেন। তারপর বললেন, আমার তো ঘড়ি নেই মা, আমাদের সময় দেখা প্রয়োজনও হয় না। গাড়ির শব্দ আর পেটের ক্ষুধায় আমাদের সময়টা বুঝিয়ে দেয়। আমি আর কিছু বললাম না। খালা আমার বলার আশাও রাখলো না। সে আবারও বলল, ওই মেয়ে, কোথায় যাবে তুমি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পোয়াতে। এই শরীরে এখানে বসে আর বেশি দেরি করো না। জায়গাটা খুব একটা ভালো না। আমার যাওয়ার মতো আপাতত নির্দিষ্ট কোনো জায়গা নেই। খালা, এই শহরে এক পুরুষ আমাকে নির্মর্মভাবে ঠকিয়েছে। তার সঙ্গে বেঁধে নেওয়ার স্বপ্নগুলো আজ ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে চারপাশে। তাই কোথায় যাব, কার কাছে যাব, তার কোনো উত্তর আমার কাছে নেই। খালা চলে গেল কোনো কথাবার্তা ছাড়াই। হয়তো এক দুঃখ নিয়ে আর এক দুঃখনির বোঝা নিজের ঘাড়ে সেধে চাপতে চায় না, অথবা তার কোনো আপন দুঃখ মনে পড়ে গেল। জানি না, আমি জানতেও চাইলাম না। খালা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। নিজের রং চাটা ব্যাগটা থেকে হাতাড়ে হাতাড়ে কিছু খাবার বের করছে। আমি কেন জানি সেদিকে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছে। ব্যস্ত শহরের মানুষগুলো আসে যায়, আমাদের দিকে একবার তাকায়, আবার নিজেদের জগতে মগ্ন হয়ে চলে যায়। চারপাশে এত কোলাহল, অথচ কারো চোখে কোনো খেয়াল নেই। এই যে আমি স্টেশনে এতক্ষণ বসেছিলাম, কেউ আমাকে সেভাবে কিছু জিজ্ঞেস করেনি। হয়তো কেউ না কেউ একবার ডেকেছিল, আমি খেয়াল করিনি। এখানে সবাই শুধু নিজেদের নিয়ে ব্যস্ত। এই নিঃসঙ্গ ভিড়ে আমি যেন আবারও একা হয়ে গেলাম। নিজেকে প্রচণ্ড দুর্বল লাগছে এখন। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। সারাটা দিন একটু পানিও আমার পেটে জুটেনি, বড্ড তেষ্টা লেগেছে। আমি নিজের কাঁধের ব্যাগটা খুঁজতে লাগলাম, কিন্তু ব্যাগটা আর পাচ্ছি না। কোলের মধ্যে অবহেলায় মোবাইলটা পড়ে আছে, কিন্তু ব্যাগটা কোথায় গেল আর খেয়াল নেই। মনে হচ্ছিল আমার পাশে সাইড ব্যাগটা রাখা ছিল, সেখানে বেশ কিছু টাকাও ছিল। এখন আর সেটাও পাওয়া যাচ্ছে না। কত লোক আসা যাওয়া করে কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে গেছে। নিজের চলার জন্য রাখা টাকা পয়সাটাও হারিয়ে ফেললাম আমি। অচেনা শহরে কিভাবে কি করব? আমি আবারও সব ভুলে ভিখারিনীর খালার শুকনো রুটি আর পানির দিকে তাকিয়ে আছি। খালা কি বুঝলো কিছু? হঠাৎ করে নিজের ভাগের খাবারটুকু আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই মেয়ে, তোমার ভিখারিনী খালার এই খাবার তুমি খাবে? খেতে পারলে এই খাবার খেয়ে নিও। আমি তার প্রশ্নের কোনো জবাব দিলাম না। তার দেওয়া খাবারগুলো এক প্রকার চিনি নিয়ে খেতে লাগলাম। খালা মৃত্যু হয়েছে এবার এসে বসলো আমার পাশে বেঞ্চিটাতে। আমার এদিকে হুঁশ নেই। খালা খেলো কি না জিজ্ঞেসও করলাম না, বরং তার দেওয়া শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে সবটুকু খেয়ে ফেললাম।
ক্ষুধার মাঝে খাবারটা এত অমৃত মনে হলো আমার, এত মজার খাবার বোধ হয় আমি আর কখনো খাইনি। এতটুকু পেটে পড়তে নিজেকে একটু শান্ত অনুভব করলাম। অজমকায় খালার কথায় মনে পড়ল, এই অসহায় মানুষটার সবটুকু খাবার আমি খেয়ে ফেললাম। উনি সারাদিনে খেলো কিনা জিজ্ঞেসও করলাম না। ছি, আমি লজ্জায় পড়ে গেলাম। নিজের হাতেও টাকা নেই যে তাকে কিছু টাকা ধরিয়ে দিব। আমি অনুতপ্ত চোখে আশেপাশে তাকিয়ে খালাকে খুঁজলাম। বললাম, আপনি কি খেয়েছিলেন খালা? আমার ক্ষুধা নেই মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করবার ক্ষমতা আমার আছে। খালা আমাকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে চলে গেল ব্যস্ত ভঙ্গিতে। আমি কিন্তিক্ষণ সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। বুকের ভেতরটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একজন ভিখারিও আমার দুঃখ বুঝলো, বুকের তীব্র দহন অনুভব করলো। অথচ তুমি, যাকে আমি এতটা আপন ভেবেছি, এতটা কাছে রেখেছি, সে তুমি আমাকে বুঝলে না। আমার ভাঙা মনের শব্দগুলো তোমার কাছে নিঃশব্দ রইল। আমি আর তাকে নিয়ে ভাবতে পারলাম না। হাতে সময় নেই খুব একটা, তবে তারই ঋণের ভাগীদার রয়েই গেলাম আমি। এই শহর থেকে আমি আজ আর নিজের শহরে গেলাম না। যে মানুষটাকে আমার সাথে এত বড় প্রতারণ করলো, তার শেষ থেকে ফিরবো আমি? না না, তার প্রতি আমার আর কোনো টান নেই, ভালোবাসাও নেই, রয়ে গেছে ঘৃণা আর ঘৃণা। আমি নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। ফোনটা হাতে নিলাম। এতক্ষণ ফোন বন্ধ অবস্থাতে পড়েছিল। আমি ফোন অন করলাম। মা জানে না আমি এখানে এসেছি। ওদের কাউকে কিছু না বলি আমি এখানে এসেছিলাম তার খোঁজে। আমার মা বোন নিশ্চয়ই এতক্ষণে আমার চিন্তায় অস্থির হয়ে আছেন। এমনিতে অসুস্থ শরীর নিয়ে ওরা আমায় ছাড়তো না। এইসব ভাবনার মাঝেও কল দিলাম আমাকে, কিন্তু ফোন ধরলো আমার ছোট্ট বোন তন্নি। আমাকে কিছু বলতে না দিয়ে সে কেঁদে ফেললো। বলল ভাঙা কণ্ঠে, তুই কোথায় আছিস আপু? তোর ফোন বন্ধ ছিল কেন? কি হয়েছে তোর? আমাদের কাউকে কিছু না বলি তুই হঠাৎ কোথায় উধাও হয়ে গেলি? ভাইয়ার খোঁজ পেয়েছিস বুঝি? পেয়েছি। এ কি আপু, তোর কণ্ঠ এমন কেন লাগছে? ঠিক আছিস তো তুই? কি হয়েছে? আমি মৃদু হাসলাম। বোনটা আমাকে না দেখে ওর আপুর গলার সুর শুনে ধরে ফেলেছে আমি ঠিক। আমি নিজেকে যথাযথ সামলে বললাম, আমি ঠিক আছি। মা কোথায়? মায়ের কাছে ফোনটা দে। তন্নি চেঁচিয়ে উঠল। মাকে ডাকলো অনাবর্ত। মা যেন আমার কোলের অপেক্ষায় ছিলেন। টেনশনে এতক্ষণ প্রেসার বাড়িয়ে ফেলেছেন। তন্নির থেকে ফোন নিয়ে মা কথাবার্তা ছাড়াই কেঁদে উঠলেন। এরপর ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, তনু তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস? মা, মাহেবকে খুঁজে পেয়েছি। কি বলিস? জামাই কেমন আছে? কি হয়েছে ওর? হঠাৎ জামাই আমাদের সঙ্গে এরকম করলো কেন? ও ঠিক আছে? কিছু ঠিক নেই মা, কিছু ঠিক নেই। আমি আর নিজেকে মায়ের কাছে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম অসহায় কণ্ঠে। মা অস্থির হলো, জানতে চাইলো কি হয়েছে, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি এবার মাকে ভেঙে চুরিয়ে সবটা বললাম। সবটা শুনে আমার মা ছিলেন বাক্যহারা। এরপর অচমকা বুক ভরা অপেক্ষা নিয়ে শুধালো, স্বামী ছাড়াই পৃথিবীতে বিধবা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য বড্ড কঠিন রে মা। আর যদি তোদের বাবা বেঁচে থাকতো, মাথার উপর তোদের বড় একটা ভাইয়ের ছায়া থাকতো, আমাদের আর ঠকাতে হতো না। ওরা ঠিকই বিয়ের সময় ছেলের বাড়ি ঘরের খোঁজ খবর নিত। আমরা আবার হেরে গেলাম বিশ্বাসের কাছে, মানুষের প্রতারণার কাছে। আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ওরা আমাদের ঠকালো, নষ্ট করলো আমার ফুলের মতো মেয়েটার জীবনটা। হায় আফসোস, আমি কেন একটিবার নিজেকে এই ছেলেটার খোঁজ খবর নিলাম না? কেন ওর মধুর মধুর কথাতে ভুলে গেলাম? আহারে, তোর এই দুঃখ আমি কিভাবে ঘুচাবো মা? মা কাঁদছে, তন্নিও কাঁদছে, কিন্তু আমার কান্না থেমে গেছে। কাঁদতে ইচ্ছে করছে না আর। আমি যেন হৃদয়হীনা হয়ে উঠেছি। এই পৃথিবীতে আরও একবার মনে করে দিল আমার বাবা নেই, আমার ভাই নেই। আমি আবারও বিরক্তকর শ্বাস টানলাম। মাকে বললাম, আমাকে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দে তো মা। চলার মতো টাকা নেই, ব্যাগটাও হারিয়ে গেছে। মা আশ্বাস দিল আমায়। পরবর্তীতে কি করব জানতে চাইলো। আমি জানালাম সবটা। মা মেনে নিল বিনা বাক্য, শুধু বলল, আমিও আসতেছি, সাবধানে থাকিস মা। আমি কিছু বললাম না। কল কেটে দিয়ে স্টেশন থেকে বাইরে বের হলাম। এই পৃথিবী আমার জন্য এখন বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অজানা শহরেও আমি হাল ছাড়লাম না, নিজেকে সামনে নিলাম, মনে জোর রাখলাম। ওখান থেকে মানুষজনের ভেতরে এগোলাম। মা বিকাশে টাকা পাঠিয়েছে। আমি কিছু টাকা তুলে হাতে নিলাম। অচেনা আমাকে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে দেখিয়ে যাচ্ছিল লোকজন। তার কৌতূহল এবার জানতে চাইল কে আপনি। আমি আর চুপ থাকলাম না, মানুষজনকে শুনিয়ে শুনিয়ে বললাম,
আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। ও আমাকে ঠকিয়েছে। আমি আর সব কিছু যখন জানলাম, ওরা অন্তঃসত্ত্ব অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মুহূর্তে পরিবেশ বদলে গেল। লোকজনের কানাকানি শুরু হলো। আমাকে কিছু লোক ঘিরে ধরলো। ওদের আগ্রহ দেখে বুঝলাম গ্রামের ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে ওই লোক। আমি আর নিজেকে ধরিয়ে রাখলাম না। সবার সামনে টেনে হিচড়ে খুলে দেব ওর মুখোশ। মানুষ জানুক এই শহরে একটা নিকৃষ্ট জীব রয়েছে, যে দুজন নারীকে নিখুঁতভাবে ঠকিয়েছে। না না, এরপর আমি আর তার সঙ্গে সংসার করতে চাচ্ছি না। শুধু আয়োজন করে আমি একটা পশুকে সমাজ থেকে চিহ্নিত করব। আমি আমার প্রাপ্ত অধিকার বুঝে নেব। এসবে আর তাকে এতটুকু ছাড় দেওয়া যাবে না। আমাকে দুঃখের মাঝে রেখে তুমি শুধু সুখটাই বেছে নেবে? ও, তা তো হচ্ছে না। এবার তো হেনস্থা তুমিও হও। এই সমাজে মেয়েরা আমাকে দেখুক, শিখুক নির্মর্ম বাস্তবতাকে।